$270 কোটি সহায়তা ইউরোপীয় ইউনিয়নের মস্কো যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির। রাশিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ায় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ। 2 বেসামরিক নিহত, আহত 11। এসডিএফকে সিরিয়ান সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 3। যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। 2 ফিলিস্তিনির প্রাণহানি, জেরুজালেমে বাড়িতে ভাঙচুর। এবং মার্কিন নৌবাহিনীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের। নকশাতেও যুক্ত থাকবেন প্রেসিডেন্ট। সমুদ্রে আধিপত্য ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দ করা তেল নিয়ে নতুন ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে যে তেল জব্দ করেছে তা বিক্রি করা হতে পারে অথবা নিজেদের কাছে রাখা হতে পারে। তিনি জানান, এই তেল যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের রিজার্ভ পূরণেও ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তেলের পাশাপাশি জব্দ করা জাহাজগুলো যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণেই রাখবে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা। এতে অন্তত 13টি পরিবার ঘরছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে, ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এই বিশাল যুদ্ধজাহাজ তৈরির কথা জানান তিনি। এটি তার ঘোষিত গোল্ডেন ফ্লিট ভিশনের অংশ। তবে বাস্তবতা হচ্ছে, মাত্র 1 মাস আগেই বিলম্ব ও খরচ বেড়ে যাওয়ায় একটি ছোট যুদ্ধজাহাজ প্রকল্প বাতিল করা হয়। ফোর্ড ক্লাস বিমানবাহী রণতরী এবং কলম্বিয়া ক্লাস সাবমেরিন প্রকল্পেও একই ধরনের সমস্যার মুখে পড়ে মার্কিন নৌবাহিনী। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, নতুন যুদ্ধজাহাজের নকশায় তিনি নিজেও সরাসরি যুক্ত থাকবেন। বিশ্লেষকদের মতে, সমুদ্রের শক্তি দেখাতে যুক্তরাষ্ট্রকে আবারও শীর্ষে দেখাতে চান ট্রাম্প। ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়া যুদ্ধ বাড়াতে চাইলে যৌক্তিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এছাড়া পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। 2 দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে, দনবাস, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা, এই ইস্যুগুলোই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এ সময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। বৈঠকে পাল্টা হামলা ও ওডেসা সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয় উঠে আসে।
এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায় এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি আলোচনার মধ্যে সোমবার নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুই দেশের উত্তেজনায় বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তবর্তী বান্তে মিয়ানচে প্রদেশে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে 4টি বোমা ফেলেছে থাই বাহিনী। কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোমা বর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় 5,25,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। থাইল্যান্ড জানিয়েছে তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 4 লাখ। থাই প্রধানমন্ত্রীর দাবি, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। তার ভাষ্য অনুযায়ী কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের হাদ্রামাউত ও মাহরা প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC। স্থানীয় সময় রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে STCর শত শত সমর্থক সমাবেশে অংশ নেন। তাদের দাবি, তেল সমৃদ্ধ হাদ্রামাউত ও ওমান সীমান্তবর্তী মাহরা প্রদেশে তারা এখন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সংস্থাটি জানায়, ডিসেম্বরের শুরু থেকে ওই দুই প্রদেশে তাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সেখান থেকে সরে যাবে না। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই অগ্রগতি দীর্ঘদিন স্থবির থাকা প্রায় 1 দশকের গৃহযুদ্ধকে আবারও উস্কে দিতে পারে। টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকরের বার্ষিক রেকর্ড ভাঙল সৌদি আরব। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে চলতি বছরে দেশটিতে অন্তত 347 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যেখানে 2024 সালে সৌদি আরবে মোট 345 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভের মতে, নজরদারি শুরুর পর এটি সৌদি আরবের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। মৃত্যুদণ্ডের বড় অংশই মাদক অপরাধ ও রাজনৈতিক মামলায় দেয়া হচ্ছে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। সর্বশেষ কার্যকর হওয়া মৃত্যুদণ্ডে মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত 2 পাকিস্তানি নাগরিকের নাম যুক্ত হওয়ায় আন্তর্জাতিক মহলে সৌদি আরবের মৃত্যুদণ্ড নীতির বিরুদ্ধে সমালোচনা আরও জোরালো হয়েছে। এবার ট্রাম্পের বিশেষ দূতের বক্তব্যে গ্রিনল্যান্ড নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হয়েছেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন, তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ করার চেষ্টা করা। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকারের মধ্যেই এই পদক্ষেপকে আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তা প্রত্যাখ্যান করেছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের মধ্যে। এমনকি দ্বীপটির স্থানীয় নির্বাচনেও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তার উপর। বেশ কয়েক মাস ম্লান থাকার পর আবারও নতুন করে দ্বীপটি নিয়ে বেড়েছে উত্তেজনা। তবে এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্টের জন্য নয়, তবে তার নিযুক্ত নতুন বিশেষ দূতের এক বক্তব্যে দেখা দিয়েছে টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি হলেন গ্রিনল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত। তিনি বলছেন, তার কাজ হবে আর্কটিক দ্বীপকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর চেষ্টা করা। তিনি সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেখেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে হবে। এটা সেখানকার বাসিন্দাদের জন্যও ভালো, মার্কিনদের জন্যও ভালো। এ বিষয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে হবে। বিশেষ দূত নিয়োগ এই নীতি ক্ষুণ্ণ করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের মানুষ। দিন যত গড়াচ্ছে আর্কটিকের কৌশলগত গুরুত্ব ততই বাড়ছে। গলিত বরফ, নতুন নৌপথ ও মূল্যবান খনিজের প্রবেশদ্বার খুলছে। যুক্তরাষ্ট্র 1942 থেকে গ্রিনল্যান্ডে সেনা ও রেডিও ঘাঁটি বজায় রেখেছে। 2020 সালে রাজধানী নিউকে যুক্তরাষ্ট্রের কনসুলেটও পুনরায় উদ্বোধন করা হয়।
বাজেট সংকটে অচল হওয়ার মুখে ফ্রান্স সরকার 2026 সালের বাজেট নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশটির পার্লামেন্ট। দুই কক্ষের আইন প্রণেতাদের যৌথ কমিটি বাজেট বিল নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তাই নতুন বছরের শুরুতে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে সরকারি কর্মকাণ্ড চালু রাখতে পার্লামেন্টে একটি জরুরি আইন পাশ করাতে চাচ্ছে। দেশের মুখপাত্র জানান, এই বিশেষ আইন জানুয়ারি পর্যন্ত সরকারি ব্যয়, কর আদায় ও ঋণ কার্যক্রম চালু রাখবে। ফরাসির প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নুর উদ্যোগে আনা এই আইনটি স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।